জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার দেয়া 5 নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই নিয়ন্ত্রক সংস্থা নিজেই বাজার সংস্কার করতে পারে এমন মত দিয়ে বাজার সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 5,775 পয়েন্ট। তবে বৃহস্পতিবার দিন শেষে সূচক কমে দাঁড়ায় 4,781। এতে দেখা যায় গত 8 মাসে অর্থাৎ বর্তমান কমিশনের সময়ে অন্তত 90,000 কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দেশীয় সরকারি মাল্টিন্যাশনাল এবং বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে 3 মাসের মধ্যে সংস্কার করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে আনা। তবে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। এসিসি নিজেই কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে 1 মাস 1.5 মাসের মধ্যে করে ফেলতে। এসব সংস্কার কমিটি করে 8 মাসেও কিছু হয়নি। বাইরে থেকে কাউকে আনতে চান তাহলে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসুন যার ফ্রন্টিয়ার মার্কেট বা সদ্য ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আছে। সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। সরকার যদি খুব সিরিয়াস হয়ে এদেরকে নিয়ে আসতে পারে, আগামী একটু সময় লাগবে, 3 থেকে 6 মাস হতে লাগবে, কিন্তু এর মধ্যেও যদি আনতে পারে আমার মনে হয় সেটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন হবে। উৎপাদনে না থাকার পরেও বাংলাদেশে অনেক কোম্পানির শেয়ারের দর বেড়ে যায় বলে অভিযোগ করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। রাফায়েল বিমান আর ওই কি JD-10 বিমান চায়নার, শুনলাম ওই চাইনিজ কোম্পানির শেয়ার নাকি 40% বাড়ে গেছে, আর ওই রাফায়েলের দাম নাকি কমে গেছে 8 না 10% ওই শেয়ার বাজারে। এটা তো একটা কারণ হলো, কিন্তু বাংলাদেশে আমি দেখি যে যেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, লসে যায়, সেগুলি শেয়ারের দাম বেড়ে যায়। বাজার থেকে লুণ্ঠন করতে ফ্যাসিবাদের সময় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংস করছে নিজস্ব ক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার দেশটি জানায় বাংলাদেশ থেকে শুধুমাত্র জওহরলাল নেহেরু বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করে। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দর্শক, বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক সম্পর্ক, সেখানে আবারও গতকাল খানিকটা হলেও কিন্তু ছেদ পড়ল। ভারতের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগ ভারতে বেশ কিছু বাংলাদেশি পণ্য এদেশে আনার ক্ষেত্রে কিন্তু স্থলবন্দর দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র নাভা সেভা বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আসতে পারবে। সেখানে আরো বলা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম ছাড়াও পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোহাইড্রেট পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বজ্র, প্লাস্টিকের পণ্য, এইসব জাতীয় জিনিস কিন্তু আমদানি করা যাবে না। আর সেক্ষেত্রে স্থলবন্দর দিয়ে এলপিজি, ভোজ্য তেল, চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না। ভারতের সংবাদ সংস্থা ANI সূত্রে কিন্তু বলা হয়েছে, এই স্থলবন্দর দিয়ে যদি এইসব পণ্য যেগুলো আগে আসতো সেটা যদি এই মুহূর্তে আসা বন্ধ করা হয় তাহলে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে।
এই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এদেশের যারা ব্যবসায়ী এবং ওদেশের যারা ব্যবসায়ী তারা কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়বে এই ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বিভাগের এই সিদ্ধান্তের ফলে, এমনটাই কিন্তু সর্বশেষ খবর। আজকের মধ্যে 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে মাঠের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এছাড়া এবার জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকার সরকারি 7টি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের অধ্যাদেশ জারির দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। ইডেন মহিলা কলেজের ভেতরে 1 নম্বর ফটকের কাছে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় 7 কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, 7 কলেজের শিক্ষার্থীরা দাবি না মানলে কাল থেকে তো আসলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন, তার এই বিষয়ে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুব, আপনি জানেন যে 7 কলেজের শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি সেটি কিন্তু বহুদিনের সেই আন্দোলন, তারা কিন্তু সে বহুদিন থেকে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনটি আরও বেগবান হয় এই যে জুলাই আগস্টের যে ক্ষমতাচ্যুত হয়েছিল যে সাবেক সরকার, সেই আন্দোলনের পরে ক্ষমতার পালাবদলের পরে আন্দোলন কিন্তু বেগবান হয় এবং সেক্ষেত্রে কিন্তু গত 27শে জানুয়ারি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মুক্ত করা হয় এবং 16ই মার্চ ঘোষণা দেওয়া হয় যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করে। তবে সেই ঘোষণার কিন্তু বাস্তবিক রূপ বা আকার ধারণ করেনি, এমনটি কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হবে সেই বিষয়ে যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের যে প্রজ্ঞাপন জারি সেটি কিন্তু হয়নি। সেজন্যই কিন্তু তারা গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং অন্তর্বর্তী প্রশাসন আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সহ 5 দফা দাবি কিন্তু তারা গতকালকে জানিয়েছিল। ইডেন কলেজের সামনে তারা সংবাদ সম্মেলন করেছে এবং প্রজ্ঞাপন জারি সহ 5টি দফা দাবি জানিয়েছেন এবং এই যে 5 দফা দাবি সেটি কিন্তু পালন করা না হলে আগামীকাল থেকে অর্থাৎ 19শে মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে সেই আন্দোলনটি জনদুর্ভোগ সৃষ্টি করবে না বা জনদুর্ভোগ সৃষ্টি করে যে আন্দোলন, সেই আন্দোলনের পথে তারা আগাবে না, তারা এমনটি জানিয়েছিলেন এবং তারা যেটি বলেছিলেন যে শুধু মন্ত্রণালয় ঘেরাও করা হবে, এমনটি কিন্তু গতকালকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেহেতু আলটিমেটামের শেষ দিন আজকে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। সেই সঙ্গে যে তাদের 5 দফা দাবি, যদি আমি একটু বলি, অন্তর্বর্তী প্রশাসক চূড়ান্ত হওয়ার পরে যে সেশন জজ সহ সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। পাশাপাশি যে নতুন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেই কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে লোগো, তারপরে যে মনোগ্রাম সেটি প্রকাশ করতে হবে এবং এই যে 25-26-এর যে বাজেট, সেই বাজেটে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে, এমনটি কিন্তু তাদের দাবিতে জানিয়েছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জামায়াতের সঙ্গে আবারও আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30টা থেকে জাতীয় সংসদের এলডি হলে জামায়াতের সঙ্গে কমিশনের আলোচনা হবে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। এর অংশ হিসেবে গত 26 এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি। সুলতান, জিল্লু, কঙ্করাজ এমন সব বাহারি নাম দেয়া হয়েছে গরুর। বাহারি জাতের বাহারি এসব গরুর দাম হাঁকা হচ্ছে ৭৬,০০০ থেকে শুরু করে ১২ লাখ টাকা পর্যন্ত। নারায়ণগঞ্জের আরকে অ্যাগ্রোতে এমন সব বাহারি গরু দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিনিয়ত। কুরবানির ঈদ যত এগিয়ে আসছে বেচা বিক্রিও তেমন বাড়তে শুরু করেছে। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের ৩য় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন। পছন্দ করে নাম দেয়া হয়েছে সুলতান। বেশভূষাও সুলতানের মতো, স্বভাব কিছুটা ঠান্ডা। রাজস্থানী হাসা জাতের এই গরুর ওজন 1 টনের বেশি। এরই মধ্যে বিক্রিও হয়েছে সুলতান।
তবে খামারের মূল আকর্ষণ জিল্লু। ভুট্টি জাতের কালো গরুর নাম রাখা হয়েছে সিনেমার চরিত্র থেকে, তাই দর্শনার্থীদের আকর্ষণও বেশি জিল্লুর দিকে। চলছে দরদাম। সুলতান, জিল্লু একটা ভুট্টি জাতের গরুর নাম জিল্লু। আর সুলতানটা দেখতে অনেক মাশাআল্লাহ অনেক বড়, এটা 1000 কেজির মতো ওজন আছে। জিল্লুটা দামাদামি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 2.5 লক্ষ টাকা। কংগ্রাস জাতের বিশাল শিংওয়ালা গরু দুটি দেখলে পছন্দ হবে যে কারোরই, তাই আগে ভাগেই 18 লাখ টাকায় কিনে নিয়েছেন এক ক্রেতা। দাম দর গতবার চেয়ে একটু বেশি মনে হইতেছে, বেশি না কিছু বেশি মনে হইতেছে। বড় বড় গরু দেখে, বিশেষ করে যে এই গরুগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। সবগুলো গরুই সুন্দর, দামটার ব্যাপারে একটু একটু বেশি মনে হয়। খামারটিতে আছে ক্রেতা দর্শনার্থীর ভিড়, কেউ দরদাম করছে, আবার কেউ নির্দিষ্ট করে যাচ্ছেন পছন্দের গরু। বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে আসলাম, এবং বেশ সুন্দর সুন্দর গরু এখানে, আর দাম মনে হচ্ছে রিজনেবল। যতবারই কিনছি 2, 4, 5, 7 বছর ধরে যাই কিনতেছি, হাঁসাটাই কিনছি বেশি। হাঁসার মাংসগুলো খুব সুন্দর বাইর হয়, খাইতেও খুব আরাম। বাবার সাথে এখানে আসছি গরু কিনতে, ইনশাআল্লাহ গরু পছন্দ করে বাসায় নিয়ে যাব। বাচ্চা নিয়ে আসছি, ভয়ের কিছু নেই, উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য, তাই আসছি। হাটের মধ্যে দেখা যায় অনেক ক্রাউড থাকে, অনেক ময়লা থাকে, বাট খামারটা হচ্ছে একটু পরিষ্কার থাকে, তো বাচ্চারা যারা আছে ওরা অ্যাকচুয়ালি গরু এবং ছাগল দেখে একটু খুশি হয়। শুধু এমন বড় গরুই নয়, সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেছে খামারের মালিক। ছোট আকারের গরু ওজন করে আর বড়গুলো বিক্রি হচ্ছে দরদামের মাধ্যমে। 65,000 টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকার পর্যন্ত গরু আছে। এর মধ্যে যার যেরকম রেঞ্জের প্রয়োজন, আশা করি এখানে আসলে তার তার যে চাহিদা, সেই চাহিদা অনুসারে পশুটি এখান থেকে সে ক্রয় করতে পারবে। শুধু গরুই নয়, খামারটিতে আছে নানা ধরনের মহিষ ও ছাগল। জাত ভেদে খাসি বিক্রি হচ্ছে 18,000 থেকে লাখ টাকায়। রাজস্থানী খাসি আছে বিভিন্ন জাতের, সুজাত আছে, বিটল, বারবারি, তারপরে সাউথ আফ্রিকান বয়ার আছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে কোরবানির ঈদ ঘিরে মেহেরপুরে জমতে শুরু করেছে পশুর হাট। বিভিন্ন জাতের গরু নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, হাটে বিপুল সংখ্যক গরু আসলেও এখনো কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। নিরাপদে গরু কেনাবেচার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ বিভাগের। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদুল আজহার বাকি আর মাত্র কিছুদিন। কোরবানির ঈদ ঘিরে মেহেরপুরের সবচেয়ে বড় পশুর হাট বামন্দি ও নিশিপুরে উঠতে শুরু করেছে নানা জাতের গরু। প্রতিদিন নতুন নতুন গরু আনছেন মৌসুমি ব্যাপারী ও স্থানীয় খামারিরা। গত বছর এ সময় ক্রেতাদের হাঁকডাকে মুখর ছিল হাট এলাকা, তবে এবারের চিত্র ভিন্ন। হাটে দেখা মিলছে না ক্রেতার। ঢাকা ও চট্টগ্রামের ব্যাপারীরা না আসায় স্থানীয় ব্যাপারীদের কাছে স্বল্প লাভে গরু বিক্রি করতে হচ্ছে খামারিদের। বাজারে কোনো বেচা কেনা নেই, দাম বলছে কম। গত বছরও 1,70,75,000 টাকার মধ্যে নিয়েছি, এগুলা 2,70,000 মতো দাম যাচ্ছে। এটা ভূমিকা নেবে যাতে আমরা নিরাপদে যাইতে পারবো, যাই গরু টরু বেচা কেনাকে চলে আসতে পারবো। এদিকে হাটে নিরাপদে নির্বিঘ্নে গরু কেনাবেচা ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির। গরু হঠাৎ করে আক্রান্ত হয়ে যায় কোনো প্রাণী, সেক্ষেত্রে আমাদের ডাক্তার থাকবে, জেলা প্রশাসনের সহযোগিতায় যাতে নিরাপদে যেতে পারে সেই ধরনের চেষ্টা আমরা আছি। এবছর মেহেরপুরে 1,71,753টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে বেশি থাকা 81,560টি পশু বিভিন্ন জেলার হাটে তোলা হবে। আব্দুল হামিদ, RTV। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিকা, মেহেরপুরে হাট ও খামারগুলোতে গরু কেনাবেচা শুরু হয়েছে কিনা, আর বিক্রেতারা আসলে দাম কেমন বলছেন জানাবেন। যে খামারটিতে দাঁড়িয়ে আছি, সেই খামারটিতে এখনো রয়েছে 6টি গরু এবং শাহিওয়াল জাতের যে গরুগুলো অনেক বড় গরু, বা 1,1200 কেজি বা 1,500 কেজি ওজনের গরু রয়েছে এই খামারগুলোতে। বছরের অন্য কোরবানির অন্যান্য যে বছরগুলো সেই বছরগুলোতে কিন্তু এই সময়ের মধ্যে এই খামারে ব্যাপারীদের পদচারণা থাকে, বিশেষ করে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে এবং জেলা বা দেশের অন্যান্য জেলা থেকেও কিন্তু ব্যাপারীরা আসেন এবং এই সমস্ত খামার থেকে তারা বেছে বেছে বড় গরু, তাদের পছন্দের গরু কিনে নিয়ে যায়। কিন্তু আজকের যে চিত্র, এই খামারে এখনো পর্যন্ত একটা
বাইরের কোনো ব্যাপারী আসেনি। সেক্ষেত্রে স্থানীয় যে ব্যাপারীরা আছেন তারাই শুধুমাত্র গরুগুলো এই খামারিদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং আশেপাশে মেহেরপুর জেলা সহ আশেপাশের যে হাটগুলো আছে সেই হাটগুলোতে তারা কিন্তু হচ্ছে গরু তুলছেন এবং সেখানে বিক্রি হচ্ছে। তবে বিক্রির ক্ষেত্রে কিন্তু লোকসান গুনতে হচ্ছে তাদের। আমাদেরকে স্থানীয় ব্যাপারীরা এবং খামারিরা জানিয়েছেন যে বাইরের ব্যাপারী বা প্রয়োজনীয় সংখ্যক না থাকার কারণে গরুর এখন তারা যে কাঙ্ক্ষিত মূল্য চাচ্ছেন সেই মূল্য তারা বিক্রি করতে পারছেন না। তবে সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোতে বিশেষ করে এখানে বামন্দি নিশিপুর যে গরুর হাট আছে সেই হাটটা প্রতি সোমবার এবং শুক্রবারে হয়। আগামীকালকে হাট আছে এবং পরবর্তী শুক্রবারে যে হাটটা আছে, এই দুই হাটে যদি কাঙ্ক্ষিত পরিমাণ বাইরের ব্যাপারী আছে সেক্ষেত্রে তারা হয়তো ভালো দাম পাবেন এমনটি আশায় রয়েছেন। এই ছিল। ধন্যবাদ আপনাকে। এবার সাফ চ্যাম্পিয়নশিপের খবর। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় নিয়ে ফিরতে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। অন্যদিকে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছে ভারত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ট্রফি জয়ের স্বপ্নে বিভোর দু দলের কোচ ও অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনের হাস্যোজ্জ্বল মুহূর্ত। কিন্তু এই হাসিটা শুধুই সৌজন্যতা। মাঠের লড়াইয়ে দু দলের কেউই কাউকে ছাড় দেবে না এক চুলো। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের যুবারা জানে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। সে অনুযায়ী অনুশীলনে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিরুদ্ধে শিরোপা ধরে রাখার কঠিন পথটা পাড়ি দিতে প্রস্তুত বাংলাদেশ। হাই ভোল্টেজ ফাইনালে চাপ না নিয়ে খেলতে চায় নিজেদের স্বাভাবিক খেলাটা। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের এই দলটাকে সমীহ করছে ভারত। ফাইনালে কঠিন পরীক্ষার কথা মানছেন দলটির কোচ। আমরা মনে করি বাংলাদেশ দারুণ দল। তাদের বিপক্ষে জয় নিয়ে ফেরা খুব সহজ হবে না, তবে আমরা আমাদের লক্ষ্যে অবিচল। নিজেদের দ্বিতীয় শিরোপার খোঁজে বাংলাদেশ। ভারতের লক্ষ্য ঘরের মাঠে চতুর্থ শিরোপার স্বাদ নেয়া। মাহফুজুল ইসলাম, RTV। চট্টগ্রামের বাজারগুলোতে আবারও বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দাম। প্রতিটি সবজি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাদ পড়েনি মাছ, মাংস। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে চিংড়ি সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, গরুর মাংস 800 থেকে 900 টাকা কেজিতে। আবারও দাম বাড়ায় চাপ সামলাতে দিশেহারা সীমিত আয়ের মানুষজন। বাজার বিশ্লেষকরা বলছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থায় ঘাটতির কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। 4 বছর পর চালু হতে যাচ্ছে পাবনা সুগার মিল। আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া মিলটি চালুর খবরে আশার আলো দেখছেন চাষি ও শ্রমিক কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান সংশ্লিষ্টরা। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1992 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ায় 60 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় পাবনা সুগার মিল। উদ্বোধনের পর 1998-99 অর্থ বছরে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরুর পর দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ছিল 1500 মেট্রিক টন। 2020 সালে দেশের আরও 5টি সুগার মিলের সঙ্গে পাবনার এই মিলটিও বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। আন্দোলনের পরও মিলটি আর চালু হয়নি। অবশেষে গেল বছরের ডিসেম্বরে মিলের আখ মারাই স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। আর চিনিকল চালুর খবরে খুশি আখ চাষি, শ্রমিক, কর্মচারীরা। মিল চালু হলে এই এলাকা হেবি উন্নত হবে, আগের মতন কৃষকের মুখে হাসি আসবে
হ্যাঁ, এই যে সব বেকারগুলো মিলটায় কাজ কাম করতো, খুব সুন্দরভাবে সংসারগুলো ভালোভাবে চলতো। মিল বন্ধ হওয়ার পরে এই এলাকাটাই কেমন অন্ধকার হয়ে গেছে। চাষিরা অ্যাক্টিভ আছে, সিদ্ধান্ত এখন আসতে চলেছে, তো আমরা খুব খুশি আর কি। এই এলাকার লোক হাজারো মানুষ আখ লাগাবে, কৃষকরা বাঁচবে, শ্রমিকরা বাঁচবে, ব্যবসায়িকরা ব্যবসা করে খেতে পারবে এবং রাষ্ট্রেরও অনেক লাভবান হবে। এই বর্তমান যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং এটা অতি জরুরি ভিত্তিতে চালু করার আহ্বান জানাই। ইনশাআল্লাহ মেলটা যদি চালু করে আমরা বাজারে আবার চিনি কম দামে দিতে পারবো, এটা আমরা আশা করি। বর্তমান ডাক্তার ইউনূসের সঙ্গে ডাক্তার ইউনূস যেন আমাদের এই মেলটা চালু করে এবং আমাদের এখানে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন সাহেব, ইনারা সবাই দেখে যেন পাবনা সুগার মিলটাকে চালু করে এবং চালু করলে এই দেশের উপকার হবে। চালু ছেলে সবাই খুশি আনন্দ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চিনিকল চালু হবে, তবে জনবল সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা জানান এই কর্মকর্তা। আমাদেরকে আখ প্রাপ্তিটা নিশ্চিত করতে হবে যেন পর্যাপ্ত সময় পর্যন্ত মিলটা চালু রাখা যায় এবং সেই সাথে জনবল নিয়োগ করতে হবে এবং যেহেতু এটা মারাই কার্যক্রম স্থগিত আছে সেক্ষেত্রে এখানে বড় ধরনের মেরামত কার্যেরও প্রয়োজন হবে। দ্রুত সংকট নিরসন করে চিনিকলটি চালুর দাবি আখ চাষি ও স্থানীয়দের। মালিকা সুলতানা, RTV। আর মাত্র কদিন পরেই ঈদুল আজহা। মেহেদিতে হাত রাঙানো ছাড়া বাঙালি নারীদের কোনো উৎসবে যেন পূর্ণতা পায় না। একটা সময় বাড়ির আঙিনার মেহেদি গাছ লাগিয়ে বিভিন্ন উৎসবে মেহেদির চাহিদার যোগান দিলেও এখন বাণিজ্যিকভাবেই শুরু হয়েছে মেহেদি চাষ। এই মেহেদি উৎপাদনে ব্যাপক সাড়া ফেলেছে সাভারের ভাকুরতা এলাকার একটি গ্রাম। জিয়াউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সাভারের ভাকুরতায় শ্যামলাসী গ্রামের বাগানগুলোতে এখন সবুজের সমারোহ। মেহেদির কচি পাতা এভাবেই শোভা ছড়াচ্ছে প্রকৃতিতে। মেহেদি চাষিদের চোখে মুখে স্বপ্ন, সারা বছর স্বাভাবিক কেনাবেচা হলেও ঈদের এই সময়টি তাদের কাছে বহু প্রতীক্ষার। বাগানে মেহেদির ফলন ভালো, আসছে ঈদে আশাও করছেন ভালো কিছুর। তবুও শেষ কটা দিন সে ফলনের তদারকি চলছে নিয়ম মেনে। আগাছা নিরসন, ওষুধ ছেটানো আর পোকার আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। তো আমার ফ্যামিলিতে আমার বাবা সবসময় কৃষিকাজ করে আমাদের বড় করছে। তো তারপর আমি এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর প্রায় 5 থেকে 7 বছর আমি বাজার মুরগি ব্যবসা করতাম। তো মুরগি ব্যবসা করার পর ফাঁকে ফাঁকে বাড়িতে আসতাম যাইতাম। তা আমার এলাকার ভাই বেড়াদার মেহেদি চাষ করতো আগে থেকেই। তো তাদের দেখা তো দেখলাম যে মোটামুটি এই মেহেদি চাষটা করা গেলে মোটামুটি একটা বেনিফিট ভালো পাবো। তো সেই আশা করার পর প্রথমে 2-1 বিঘা মেহেদি চাষ করি। তো আস্তে আস্তে মোটামুটি 15-16 বিঘার মতো মেহেদি চাষ বর্তমান করছি। এখনও তো মোটামুটি বাজার ভালো, ঈদের মধ্যে বাজার আরও ভালো হবে ইনশাল্লাহ। খালি একটু বৃষ্টি হয় না বিধায় মালটা ওয়ে সারতে পারতেছে না। আমাদের থেকে বৃষ্টি অনেক কম এবছর। তো বৃষ্টিটা যদি হয় না তাহলে মালটা দ্রুত হয়ে যাব আর মাল অনেক আয় দিব অনেক বেশি। তখন বেশি মাল আয় দিলে বাজারে তো লাভবান ব্যবসায় বেশি হবো। আর রোদ উঠলে তো মালটা কম হয় অনেক। তো সেই কারণে একটু ব্যবসা একটু যা আশা করি তার সাথে কিছু কম হবে আর কি, এতটুকুই। আমার ব্যবসা যেহেতু ভালো, তো যারা আমার সাথে কাজ করতেছে তাদেরও মোটামুটি বেনিফিট, তারাও ভালো পাইতেছে, তারাও ভালো চলতেছে। তো যদি ভালো না চলে তাহলে তো তারা এই কাজ করতো না। অবশ্যই তাদের মোটামুটি ভালো একটা বেনিফিট পাইতেছে, বিদিতে চলতেছে, কাজও আমার কাজও চলতেছে, তাদের কাজও চলতেছে। সহজ চাষাবাদ ও লাভজনক হওয়ায় সাভারের ভাকুরতায় দিন দিন বাড়ছে উদ্যোক্তা ও মেহেদি চাষির সংখ্যা। চলতি মৌসুমে 35 থেকে 40 জন উদ্যোক্তা ছাড়াও কৃষি পরিবার ও বাণিজ্যিক ভিত্তিতে 25 হেক্টর জমিতে করছেন মেহেদি চাষ। বছরে 2টি ঈদ আর পহেলা বৈশাখে চাহিদা বেশি থাকায় ভালো বিক্রি ও দাম পাওয়া যায়। এছাড়া সারা বছর কম বেশি বিক্রি হয় মেহেদি। এই মোটামুটি ভালোই পাচ্ছি, কিন্তু আমরা সার্ভে করি আর কি, এগুলা সার্ভে করি। এই 20-30 বিঘা লাগাইছি সার্ভে। এগুলো আমরা বেতন করে রাখি, 18,000 টাকা মাস আমরা অনেক করে বেতন দিই। আর এই মহিলারা কাম করে, এখানে 5-4 টাকা নেয় মহিলারা। 2টা ঈদ যায় আর একটা বৈশাখ, এই 3টার মধ্যে আমরা একটু হালকা দাম পাই। আর সারা বছর স্বাভাবিকভাবে চলে আর কি। ভালো আছেন সারা বছর মেহেদি বাগানে কাজ করা বেতনভুক্ত শ্রমিকরাও। থাকা খাওয়া আর মাস শেষে পারিশ্রমিক পেয়ে খুশি তারা, জানান সন্তুষ্টির কথা। 2-3 বছর ধরে এখানে থাকি, কাজকাম করি, মোটামুটি ভালো আছি। বেতনও মোটামুটি মাসাল্লাহ 20,000, 21,000। আবার নাস্তা পানি খাওয়া দাওয়া সব। মেহেন্দি কাটতে নিটি ঘাস নিটি দেই আর মেহেন্দি কাটি নিয়ে যাই। আবার বানার লোকও আছে। আমরা ধরেন যে নিজের কাজ করি, খুঁড়ার কাজ করি। আমাদের বেতন দেয় আপনার মোটামুটি ধরেন যে
19,500 মতন খাওয়া দেয়, সব কিছু আরই আমাদের কোনো খরচ লাগে না। এদিকে মেহেদি চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা কৃষি অফিসার। 35 থেকে 40 জন উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি এই ভাকুরতা ইউনিয়নে, যারা বাণিজ্যিকভাবে মেহেদির চাষ করে। আমার এখানে প্রায় 25 হেক্টর জমিতে বর্তমানে মেহেদির চাষ হচ্ছে, মানে প্রায় 4.5 লক্ষ টাকা, অর্থাৎ 50% লাভ কিন্তু তাদের বেশি হয়। তো এই কারণে আরও কিছু কৃষক তাদের এই দেখা দেখি তারা নতুনভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে, যাতে এই মেহেদিটাকে বাণিজ্যিকভাবে আরও কীভাবে চাষাবাদ করা যায়। এইখান থেকে আমার শুধু ভাকুরতা ইউনিয়ন থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মেহেদি কিন্তু প্রতি বছর আমার এখান থেকে বিক্রি হচ্ছে। এই মেহেদি গাছে বা মেহেদির বাগানে কিছু পাতায় রোগ লাগে, কিছু পোকার আক্রমণ হয়। এইটা যেন সময় মতো কৃষক এই পাতাকে সুস্থ পাতা রাখার জন্য, পোকার হাত থেকে এবং রোগের হাত থেকে বাঁচার জন্য সঠিক সময়ে সঠিক ওষুধটা স্প্রে করে, সেই জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মেহেদি বাগানে সার্বক্ষণিক তারা যাতায়াত করে তাদেরকে কৃষককে পরামর্শ দিচ্ছে এবং সেই অনুযায়ী কৃষক বর্তমানে লাভের মুখ দেখছে। আশা করি আমাদের এই ভাকুরতা ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নেও আমরা এই মেহেদি বাগানকে সম্প্রসারণের মাধ্যমে আমাদের সাভারের আধুনিক কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মেহেদির রঙের রাঙিয়ে ছোট বড় সকলের ঈদ হবে আনন্দময়, মেহেদি চাষি ও উদ্যোক্তাদের মুখে ফুটবে হাসি, এমন প্রত্যাশা সবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।